আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান জেনারেল ওয়াকার এবং তার সেনারা। এর মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের ক্ষমতার অবসান হয়। সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতে চলে যান শেখ হাসিনা। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সেনাপ্রধান বলেন, সংস্কারের মাধ্যমে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, বাহিনীর ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এলজিইডির সাবেক অতিরিক্ত সচিব AKM সাইফুল ইসলাম। জনাব AKM সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি শুরুতে একটু জানতে চাই যে আমরা আমাদের প্রতিবেদনে দেখাচ্ছিলাম সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, সেখানে সেনাপ্রধানের এই বক্তব্য নির্বাচনের রোডম্যাপের কি দিক নির্দেশনা দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনী প্রধান বলেছেন যে তিনি 18 মাসের ভেতরে নির্বাচন করবার ব্যাপার নিয়েই প্রধান উপদেষ্টাকে সমর্থন দিয়েছিলেন এবং দিয়েছেন, সমর্থন অব্যাহত রয়েছে। এখন এই 18 মাস শব্দটা এখন নতুন করে এলো, কারণ আপনার যখন সরকার গঠন হয় তো অন্তর্বর্তীকালীন সরকার, তখন থেকেই এক পক্ষ যদিও নির্বাচন দ্রুত চাচ্ছে, কিন্তু বিভিন্ন সংস্কারের কথা তুলে, যেমন নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপার আছে, তারপরে হচ্ছে আপনার সংবিধান সংস্কারের প্রশ্ন আছে, বিচার বিভাগ সংস্কারের প্রশ্ন আছে। এইসব সংস্কারগুলোকে যদি আমরা মনে করি যে 1.5 বছরের মধ্যেই বা 18 মাস, আমাদের 2 মাস অলরেডি চলে গেছে প্রায়, এখন বাকি 16 মাসের ভেতরে যদি এগুলোকে সমাধা করে নির্বাচন করতে হয়, তাহলে না ঘরকা না ঘটকা হয়ে যাবে। এক্ষেত্রে আমার মনে হয় যে প্রধান সেনাপতি যে কথাটা বলেছেন যে ধৈর্য ধারণ করতে, এই ধৈর্য ধারণের ব্যাপারটাই হচ্ছে মূল ইস্যু। এখানে যেটা সাধারণ মানুষও যেটা মনে করে, ইতিপূর্বে যে কথাবার্তা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসছে, তাতে এটা ধরে নেওয়া যায় যে 2 থেকে 3 বছরের মধ্যে হয়তো নির্বাচন হবে। এখন হঠাৎ করে এটাকে 18 মাসে নামিয়ে আনলে এক পক্ষ হয়তো উল্লসিত হবে, কিন্তু সরকারের জন্য সম্ভবত চাপ সৃষ্টি হয়ে যাবে এবং তড়িঘড়ি করে নির্বাচন দিতে গেলে যে নির্বাচনের যে সুফল সাধারণ মানুষ চাচ্ছিল সেটা হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই 18 মাস সময়সীমা তিনি কেন উল্লেখ করেছেন, কোন প্রেক্ষিতে উল্লেখ করলেন, আর তিনি কি এই সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন কিনা নির্বাচন কেন্দ্রিক? এটা তো সব মানুষেরই একটা তো মনের একটা আবেগ থাকেই, সবারই একটা ইচ্ছা থাকে। তিনি সেনাবাহিনী প্রধান হলেও তিনি দেশের নাগরিক, অতএব সেই হিসাবে তিনিও চিন্তা করতে পারেন যে তার কাছে হয়তো মনে হয়েছে যে 18 মাস খুবই যথেষ্ট যুক্তিসঙ্গত সময়, কারণ ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার আর 3 মাসেই নির্বাচন করে ফেলেছে।
কিন্তু সেই ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার আর এবারকার যে অন্তর্বর্তীকালীন সরকার দুটো এক জিনিস না। কারণ তত্ত্বাবধায়ক সরকাররা যখন এসেছে তখন রেডি একটা প্ল্যাটফর্ম পেয়েছে, সেই রেডি প্ল্যাটফর্মে তারা প্লে করেছে। আবার যেমন ধরুন 111-এর সরকার, তারাও প্রায় 2 বছর ক্ষমতায় ছিল, সেখানে রেডি প্ল্যাটফর্ম না থাকলেও তারা নির্বাচন কমিশনকে পুরোপুরি সংস্কার না করলেও সেখানে তারা আপনার যেটা করেছিল যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড করতে যে আপনার ভোটার পরিচয় পত্র করেছিল, এটা করতে যে সময় নিয়েছিল। সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ইস্যু সামনে ছেড়ে দিয়েছে। যে ইস্যুগুলো ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় যে সেনাবাহিনী প্রধান তিনি তার একটা শুভ চিন্তা থেকে হয়তো 18 মাসের কথা বলেছেন, যেটা হয়তো বাস্তবসম্মত হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে ও ভবিষ্যতে ঠিক করবে যে কোনটা হবে না। সেক্ষেত্রে আরেকটু জানতে চাই যে আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে এত স্বল্প সময়ের মধ্যে না সংস্কার সম্ভব হবে না নির্বাচন দেয়া সম্ভব হবে এবং তড়িঘড়ির ফলাফলটা ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে সেনাপ্রধানের এই বক্তব্যের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা বা অভ্যন্তরীণ কোনো ধরনের বাকবিতণ্ডা তৈরি হতে পারে কিনা? বাকবিতণ্ড বলতে যেটা হতে পারে যে এক পক্ষ তো চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক, কেউ কেউ তো মনে করছেন যে এখন মাঠ ফাঁকা আছে, নির্বাচন হলেই আমরা ক্ষমতায় চলে আসবো। অর্থাৎ যারা নির্বাচন এখন দ্রুত নির্বাচন চাচ্ছেন তারা নির্বাচন এখন 18 মাসের রোড ম্যাপকেই তারা হয়তো ধরে নেবেন, যেটাকে 18 মাস কেন আরো কমানো যায় কিনা তারা চিন্তা করতে থাকবেন, দাবি করতে থাকবেন। এগুলো তো হবেই। এখন শেষ পর্যন্ত নির্ভর করবে যে বাস্তব ক্ষেত্রে কোনটা হওয়া সম্ভব, হয়তো বা অন্য কিছু ঘটতে পারে। দেখা যাক, ভবিষ্যতের উপরে নির্ভর করবে অনেক কিছু। জি, জনাব AKM সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে আপত্তি নেই গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের, তবে অফুরন্ত সময় দিতে রাজি নন তারা। অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলছেন, মানুষের প্রত্যাশা পূরণে তাল মেলাতে পারছে না সরকার। সংস্কারের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তিনি। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে 4টি দল। জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন ও নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তার অন্যতম। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কাজ শেষে নির্বাচন দেওয়ার বিষয়ে তাদের সমর্থন থাকলেও সে সময় হতে হবে যৌক্তিক। রাজনৈতিক যে রূপান্তরের প্রক্রিয়াটা, যেখানে একটা নতুন বন্দোবস্ত এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার প্রশ্ন আছে, এইটার কাজগুলো সুনির্দিষ্ট করা দরকার এবং সেটা বাস্তবায়ন করতে কি পরিমাণ সময় লাগবে সেটাও সুনির্দিষ্ট করা দরকার। লেভেল প্লেইং ফিল্ড কিংবা প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনকে একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে গড়ে তোলা, এর জন্য তো বেশ একটা সময় প্রয়োজন। যৌক্তিক সংস্কারের লক্ষ্যে যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু গণ অধিকার পরিষদ দিতে চায়। এই সরকারের কাছে ধর্মভিত্তিক দলগুলো বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে করছেন 2018 সালের কোটা আন্দোলনে আলোচনায় আসা নূর। কোনো বিশেষ দলকে প্রাধান্যের বিরোধিতায় সাকি। তারা মেইনস্ট্রিম পার্টিগুলো অনেককে বাইপাস করে তারা নিজেদের মতো একটা কর্ম পরিকল্পনা বা সিদ্ধান্ত নিচ্ছে, যেটা রাজনৈতিক দলগুলো ওয়াকিবহাল না। অন্তর্বর্তী সরকার মানুষ প্রত্যাশা করে যে তারা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাত দেখাবেন না। এরই মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দাবি উঠেছে অন্যান্য শিক্ষাঙ্গনে বন্ধের। তবে এই দুই তরুণ নেতা বলছেন, নিষিদ্ধ নয়, প্রয়োজন সংস্কার। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে সরকারি দলের যে পেটোয়া বাহিনী দখলদারিত্ব করেছিল, এটা যাতে কোনো অবস্থাতেই ফিরে না আসতে পারে, তার জন্য কি ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, পরিবেশগত সংস্কার দরকার, কি নতুন ধরনের নিয়ম কানুন দরকার, সেইগুলো প্রশ্নে একটা সত্যিকার কার্যকর উদ্যোগ নেওয়া। কোনো বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না, বরঞ্চ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রদেরকে একটা ইতিবাচক কর্মকাণ্ড, একটা সৃজনশীল কর্মকাণ্ডের দিকে ধাবিত করা উচিত। নির্বাচনের মাধ্যমে সরকারে এলে প্রতিবেশী ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সুসম্পর্ক রাখার প্রত্যয় এই নতুন নিবন্ধিত দল দুটির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে মিলবে না ওই এনআইডিগুলোর কোনো সুবিধা। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ।
নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। হারিসের এনআইডিতে মোহাম্মদ হাসান ও জোসেফ নাম পরিবর্তন করে লেখেন তানভীর আহমেদ তানজিল। এছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেন। হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশনের এনআইডি শাখা। 2019 সালে হারিস আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেন। জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল, ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। তদন্ত প্রতিবেদনে ওই সুপারিশ হলো যে তারা বিধি মোতাবেক করেনি এবং এটা বাতিল যোগ্য। আমরা সময় ক্ষেপণ না করেই, যেহেতু 2 জন হলেও 4টা এনআইডি কার্ড করেছে, আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। একেবারে বাতিল মানে লক করে দিয়েছি, মানে ভবিষ্যতে এই 4টা কার্ড তারা আর ইউজ করতে পারবে না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, ক্ষমতার অপব্যবহারের আরো একটি দৃষ্টান্ত নিঃসন্দেহে। আপনি মহাপরিচালকের সাথে কথা বলছিলেন, সেখানে কি বলেছেন তিনি? কিভাবে কোন প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধানের দুই ভাই 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে? দেখেন, এই বিষয়টি আসলে খুব চাঞ্চল্যকর তৈরি করেছে। বিশেষ করে ক্ষমতার যে অপব্যবহার আপনি ঠিকই বলছিলেন, এবং প্রভাব খাটিয়ে এবং অবৈধভাবে প্রভাব খাটিয়ে বলা যেতে পারে। কেননা 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত, জুনের 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ বা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই সময় অর্থাৎ বিশেষ করে 2019 সালে তিনি তার প্রভাব খাটিয়েছেন এবং একই সঙ্গে বলা যেতে পারে দুই ভাই, এবং দুই ভাইয়েরই 4টি এনআইডি, তাদের আসল যে নাম এবং পাশাপাশি আরও ভুয়া নাম। এবং একই সঙ্গে 2019 সালে জোসেফ অর্থাৎ তোফায়েল আহমেদ ওরফে জোসেফ, তিনি 2014 সালে আরেকটি ভুয়া এনআইডি করেন এবং 19 সালে তাদের বাবা মার নামও পরিবর্তন করে এবং একই সঙ্গে যে তাদের যে ঠিকানা ছিল সেই ঠিকানাগুলোও পরিবর্তন করে। ঠিক এই সকল যে পরিবর্তন করেছে এবং এই সকল পরিবর্তন করার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে, এবং যখন আপনি ঠিকানা পরিবর্তন করবেন এনআইডির, তখন সেক্ষেত্রে আপনি যে প্রথম ভোটার হয়েছিলেন যে এলাকায়, সেই এলাকার থানা নির্বাচন অফিসারকে যেতে হবে, সেই অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, কিন্তু তারা কোনো আবেদন করেননি। এবং আরেকটি যে চাঞ্চল্যকর তথ্য, কিংবা বলা যেতে পারে যে এতটাই যে সেখানে ক্ষমতার অপব্যবহার হয়েছিল যে তাদের যে ফিঙ্গার লাগে এনআইডি করতে, আপনি নিশ্চয়ই জানেন যে ফিঙ্গার লাগে বা আইরিশ লাগে, তারা কিন্তু সেই আইরিশ বা ফিঙ্গার ছাড়াই তারা কিন্তু এনআইডিগুলো পেয়ে গেছিলেন। এবং একই সঙ্গে তার আর এক ভাই হারিস চৌধুরী, তার যে ভুয়া নাম দিয়ে যে এনআইডি ব্যবহার করেছিলেন, সেখানে তার ছবিও পরিবর্তন করেছিলেন। এবং তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের একেবারে প্রভাব খাটিয়ে তিনি এই সকল পরিবর্তন করেছেন। এবং বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা ওই সময় উঠেছিল, এবং একই সঙ্গে এটি নিয়ে কিন্তু দুদকেও নির্বাচন কমিশনে জানতে চেয়েছিল কিভাবে এটি হলো, এবং নির্বাচন কমিশন তদন্ত করে সেই রিপোর্ট দুদকে পাঠিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই এখন জেনেছেন যে আসলে তাদের যে 4টি এনআইডি আছে সেগুলো লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। এই 4টি এনআইডি দিয়ে তারা আর দেশের ভিতর কোনো সুবিধা পাবেন না, বা এনআইডি সংক্রান্ত যে সেবা, সেই সেবা তারা পাবেন না। এই ফাঁকে একটু কথা বলে রাখি, তাহলে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তিনি যে প্রভাব খাটিয়েছেন, এর সঙ্গে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু জড়িত বলা যেতে পারে। তবে আজকের যে আমি যখন কথা বলি তখন এই প্রশ্নটি করেছিলাম যে আর কারা কারা জড়িত, সেই প্রশ্নটি তিনি এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে আরও তদন্ত করা হবে, কারা আর জড়িত সেটি বের করা হবে। তবে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে এর সঙ্গে জড়িত এবং অবৈধভাবে বলা যেতে পারে এবং জালিয়াতি করে তারা এনআইডি নিয়েছিলেন এবং সংশোধন করেছিলেন, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। জি, মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি। পীরগঞ্জ উপজেলার চান্দহর সীমান্ত থেকে সকাল 10টার দিকে উপল কুমার দাসকে আটক করা হয়। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় গরু নিয়ে যান কয়েকজন রাখাল। এ সময় সেখানে বিএসএফ এর ওই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক বিএসএফ সদস্যকে চান্দহর বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।
এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঠাকুরগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠিক কখন এই বিএসএফ সদস্যকে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করেছে? তারে তো আমরা যতদূর জানতে পেরেছি যে তাকে রাখা হয়েছে চান্দহর বিজিবি ক্যাম্পে। পরবর্তীতে কি করণীয় বা কি করা হবে সে বিষয়ে সর্বশেষ কি জানা যাচ্ছে? ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দহর সীমান্তে আজ সকাল 10টা থেকে 10:30টার সময় স্থানীয়রা সীমান্ত এলাকায় গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। এই সময় বিএস সদস্যরা আছেন তাদের কাছে হস্তান্তর করেন। এরপরে কিন্তু এলাকায় বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু বিএসএফ এবং বিজিবির মধ্যে কিন্তু একটি যোগাযোগের হচ্ছে। তবে সেই একটি পতাকা বৈঠক হতে পারে, এটি কখন হবে এটি কিন্তু এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করেননি। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি ঠাকুরগাঁও এটি পীরগঞ্জ উপজেলার চান্দহর সীমান্তটি এটি দিনাজপুরের 42 বিজিবির অধীনস্থ একটি ক্যাম্প। এই ঠাকুরগাঁয়ের মোট 4টি উপজেলায় সীমান্তবর্তী উপজেলা এবং এই 4 উপজেলার প্রায় 2 উপজেলার বেশ কয়েকটি সীমান্ত দিনাজপুরের 42 বিজিবির অধীনস্থ। তবে আমরা এই স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পরে কিন্তু তাকে স্থানীয়রা আটক করে এবং বিজিবির সদস্যদের কাছে সমর্পণ করেন। সেই এবং সীমান্তর সেটি বিএসএফ সদস্য বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তবে বিএসএফ এই বিএসএফ এর সদস্য বিজিবির কাছে চান্দহর সীমান্তে আছেন এটি নিশ্চিত করেছেন এবং এটি কখন পতাকা বৈঠক হবে এবং এরপরে কি আনুষ্ঠানিকতা হবে এটি কিন্তু বিজিবি এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করেনি। আমরা কিন্তু সেটি জানার অপেক্ষায় রয়েছি। মোহাম্মদ শামসুজ্জোহা, আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজরায় এই ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। অস্ত্রধারী ডাকাত দলের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 12টার দিকে ডুলাহাজরার অভিযানে যায় যৌথ বাহিনীর একটি দল। সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলার পর যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম তাদের তাড়া করেন। এক পর্যায়ে ডাকাতরা তানজিমকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্রসহ 3 ডাকাতকে আটক করা হয়। এছাড়া সন্দেহভাজন আটক করা হয় আরও 3 জনকে। আয়কর নথিতে 1,500 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার 5 মালিক। তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান, আর ঋণ বেশি সায়েম সোবহান আনভীরের। তাদের কারোরই ব্যক্তিগত গাড়ি নেই। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা আবাসন, ভোগ্যপণ্য, জ্বালানি সহ নানা খাতে বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি, যেখানে কাজ করছেন হাজারো কর্মী। তবে নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তির অভিযোগ বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমদ আকবর সোবহানের বিরুদ্ধে। আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন। হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরা মালিকদের সম্পদের তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিআইসি। আহমেদ আকবর সোবহান ও তার 4 ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছেন গোয়েন্দারা। জানান, বাবা ও 4 ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোবহান, সম্পদের পরিমাণ 7.25 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সাফওয়ান সোবহান, তৃতীয় বাবা আকবর সোবহান, সম্পদের চতুর্থ আনবীর সোবহান ও পঞ্চম সাফিয়াত সোবহান। 5 জনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোবহান আনভীর, ঋণ 382 কোটি টাকা। সাদাত সোবহানের ঋণ নেই, বাকি 3 জনের ঋণ প্রায় 150 কোটি টাকা।
সংসার চালাতে বছরে তাদের ব্যয় 23 কোটি টাকা। খরচে এগিয়ে সাফিয়াত ও সাফওয়ান, দুজনের ব্যয় 15 কোটি টাকার বেশি। সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায়ই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, তবে এগুলোর সবই কোম্পানির নামে। যে রিমিউনারেশন কোম্পানির থেকে পায়, ধরেন সে মাসে 50 লক্ষ টাকা করে, বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি যেমন 50 লক্ষ টাকা করে সে নিচ্ছে রিমিউনারেশন, কিন্তু ফাইলে দেখা গেল তার 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ টাকা রিমিউনারেশন সে দেখাচ্ছে। বিগ ফিশ তাদের ইনকাম ট্যাক্স ফাইলে কোনো কিছু করার সাহস, সুযোগ, কোনো কিছুই স্কোপও ছিল না অফিসার। আয়কর নথিতে সাদাত ছাড়া সবাই বিপুল পরিমাণে জমি দেখিয়েছেন। এসব জমির দাম ধরা হয়েছে 350 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে পালানোর সময় গ্রেপ্তার রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে হামলা ও লুটপাটের 2 মামলায় 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর আজ প্রথমবার তাকে চট্টগ্রাম আদালতে এনে 3টি হত্যা মামলা সহ মোট 5 মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সাবেক এমপিকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আদালত চত্বরে তার বিরুদ্ধে বিক্ষোভ করে এলাকাবাসী। চট্টগ্রাম আদালত চত্বরে সকাল থেকেই ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। সকাল 7:30টায় প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় রাউজানের বিতর্কিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে। শুরুতে 2019 সালে রাউজানে এবাদতখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের 2টি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে আদালত 6-এর বিচারক মোহাম্মদ নুরুল হারুন পুলিশের আবেদনের প্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসব মামলায় সাবেক আওয়ামী লীগ এমপি ফজলে করিমের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তার আইনজীবীরা। 19-এ ঘটনা ঘটেছে, 2024-এ মামলাটা করেছে। সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে চট্টগ্রাম নগরীর 3টি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। ডিভিশনের জন্য আবেদন করেছে এবং আদালত এই সংক্রান্তে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে ফজলে করিমকে আদালতে আনার খবরে আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন রাউজানের নির্যাতিত ও ভুক্তভোগী অনেকে। পরে শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় কেউ কেউ গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। হাজার হাজার মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান উনি জোর জবরদস্তি দখল করেছে এবং উনার ব্যবসা ছিল এই রাউজানের মাটি, রাউজানের মানুষ, রাউজান সহ সমগ্র চট্টগ্রামের মানুষ উনার ফাঁসির দাবিতে সোচ্চার। গত 12 সেপ্টেম্বর ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। 19 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীতে আলাদা 2 হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান ও সাবেক এমপি সাদেক খানকে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই নির্দেশ দেয়। এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার 2টি মামলা এবং শাহজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে শাহবাগ থানার হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আনিসুল হক সাহেব, তারপরে সালমান এফ রহমান, তারপরে হলো আপনার এই যে শাহজাহান খান, সাদেক খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারা সবারই যে সোনের দেখেছিল সবগুলি সোনের আবেদন মঞ্জুর করেছে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। 3 দশকের মধ্যে এটিই হতে যাচ্ছে জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের
প্রথম বৈঠক। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও ভারত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দুই দেশের কর্মকর্তারা। রাজধানীতে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টি টিম গঠন করা হয়েছে। সকালে রাজধানীর আরমানিটোলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধের সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্নে সংশ্লিষ্ট কাউন্সিলরদের দায়ী করে তিনি আরও বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। প্রত্যেকের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ করতে পারে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। প্রত্যেকটি টিমে ৪-৫ জন করে আসে, তারা প্রত্যেকটি আইটেম অনেকে যেমন যেগুলো দেখার বিষয় তারা সারা শহরে দেখে বেড়াচ্ছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার আশেপাশে এদিকে, আর ওদিকে চট্টগ্রাম তার আশেপাশে যেসব জায়গায় তোমার ডেঙ্গু প্রবণ সেই সব জায়গাতে এই টিম করা হয়েছে। অলরেডি তারা গত পরশু থেকে ১ অক্টোবর থেকে সুপার শপ এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে। একই সাথে ১ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, কাঁচা বাজারে পলিথিনের বিকল্প পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। একই সাথে বাজারে যত পলিথিন আছে তা সংগ্রহ করে একটি নির্দিষ্ট পাত্রে রাখার পরামর্শ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ভোক্তা ও বিক্রেতাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। প্রাথমিকভাবে রাজধানীতে অভিযান শুরু হলেও পরবর্তীতে তা সারা দেশে চলবে। পলিথিনের উৎপাদন বন্ধে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। নদীপথে উজানের দেশ থেকে পলিথিন আসছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে উপায় খোঁজা হবে। নভেম্বর মাসের ১ তারিখ থেকে কাঁচা বাজারগুলোতে ওনারা আর পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগ রাখবেন না। সুপারমার্কেট শুরু করে দেবে ১ তারিখ থেকে, ওখানে পলিথিন প্রোপাইলিন থাকবে না। ওটাও আমরা তাদের সাথে মিলে একসাথেই কাজ করছি। সচেতনতা তৈরি করার এবং কমিটমেন্টটা প্রত্যয়টা বাড়াবার কাজ হিসাবে আমরা কিছু ক্যাম্পেইন কার্যক্রম করছি। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ দেওয়া হবে। তা বাস্তবায়নের দায়িত্ব সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষের। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটা নির্ধারিত হবে রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। তার ভিত্তিতে বোধহয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব। আজ থেকে ছুটির দিন সহ সপ্তাহের ৭ দিনই শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। রাজধানী সহ দেশের সব মহানগরে এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে ইউনিফর্ম পরা অবস্থায় অথবা ছবিযুক্ত পরিচয়পত্র সাথে রাখতে হবে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভায় এই ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সভা হয়। সেখানে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৭ দিনে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়।
গণ আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। বয়সসীমা না মানায় ভিকারুন্নেসা নুরুল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে হাইকোর্টের নির্দেশ, এখনও বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ জানিয়েছেন বঞ্চিত অপর 169 শিক্ষার্থীর অভিভাবকরা। সেশন পার হওয়ায় সন্তানের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন তারা। ভিকারুন্নেসা নুরুল স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসের সামনে প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা জানান অভিভাবকরা। বলেন, স্কুলের অধ্যক্ষ বারবার আশ্বাস দিয়েও সন্তানদের ভর্তি নিচ্ছেন না। এর আগে বয়সসীমা না মানায় ভিকারুন্নেসা স্কুলের প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগ। হাইকোর্টের রায় অনুযায়ী 169 শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের কোনো বাধা নেই। আমাদের রায় যেহেতু আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি, রায় পাওয়ার পরে আমাদেরকে 15 দিনের মধ্যে ভর্তিটা নিতে বলেছে। সেখানে 15 দিন অতিবাহিত তো হয়েছেই, 3 মাস অতিবাহিত হয়ে 4 মাস চলতেছে। ওর বোনকে স্কুলে যেতে দেখে, আমি কি উত্তর দিব? অনিশ্চয়তার মধ্যে মেয়েটা পড়ে আসছে। যেহেতু মিটিং এ আমাদের এটা অ্যাপ্রুভাল হয়েছে, সো আমরা আজকে বা কালকে কবে আমরা মেসেজটা পাবো, কারণ সময় তো আর খুব বেশি নেই, 1 মাস। গত 8 মাসে দেশে মোট 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে কন্যা শিশু নির্যাতনের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কমেছে বলে জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গত 2 দশকে মাত্র 3% ঘটনায় মামলার রায় হয়েছে, আর সাজা কার্যকরের হার 1%-এরও কম। চলতি বছর কন্যা শিশু নির্যাতনের সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। তবে এটি বাস্তবের সঠিক প্রতিফলন নয় বলছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের কারণে এবছর নারী ও কন্যা শিশু ইস্যু কম গুরুত্ব পেয়েছে দাবি সংস্থাটির। 30 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস সামনে রেখে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে পুলিশ সহ বিভিন্ন সংস্থা থেকে সমন্বিত তথ্য উপস্থাপন করে কন্যা শিশু ফোরাম। তারা জানায়, ডিএমপির গবেষণা বলছে রাজধানীতে নির্যাতিত শিশুদের 76%ই যৌন নির্যাতনের শিকার, আর এদের বেশিরভাগই কন্যা শিশু। সংবাদ সম্মেলনে বক্তারা কন্যা শিশু বান্ধব প্রয়োজনীয় সংস্কারের দাবি তোলেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্যই কন্যা শিশুর উপর নির্যাতন থামছে না। রাজনৈতিক দলগুলো এসব ঘটনা ধামাচাপা দেয়, অভিযোগ তাদের। বাল্য বিবাহ বন্ধের জন্য যে বিষয়গুলো আইন যেটা আছে সেটা প্রয়োগের ব্যাপারে কাজ করবে। ডোমেস্টিক ভায়োলেন্স ঘটনাগুলা সেখানে কিন্তু আমাদের একটা প্রতিরোধমূলক আইন আছে, সেই আইনটা প্রয়োগ হচ্ছে না। ফোরামের সভাপতি বলেন, নারী ও কন্যা শিশুর জন্য পর্যাপ্ত বিনিয়োগ না করলে গোটা জাতি পিছিয়ে যাবে। তারা আমাদের বোঝা নয় এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কারণ কন্যা শিশুদের প্রতি বঞ্চনা যদি হয় তাহলে কিন্তু পুরো জাতিকে তার মাসুল দিতে হয়। ফোরাম জানায়, গত 8 মাসে 133 জন কন্যা শিশু আত্মহত্যা করেছে, আর হত্যার শিকার হয়েছে 81 জন কন্যা শিশু। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আজও আশুলিয়া ও গাজীপুরের 65টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 56টি কারখানাকে শ্রম আইনের অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছে গাজীপুরে। এর জেরে শ্রম আইনের অধীনে 10টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এসব কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করছেন। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ 46টি কারখানা। এছাড়া 9টিতে সাধারণ ছুটি রয়েছে। বাকি সব কারখানায় উৎপাদন চালু রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
72 ঘন্টার অবরোধ শেষে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি ও খাগড়াছড়ির পরিস্থিতি। দুই পাহাড়ি জেলা শহরে যান চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাট। রাঙামাটিতে বাজারে জুমের শাকসবজি ফলমূল নিয়ে আসতে শুরু করেছেন পাহাড়িরা। শহরে শুরু হয়েছে যানবাহন চলাচল, তবে তুলনামূলকভাবে মানুষের উপস্থিতি কম। সকাল থেকে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে নৌপথও সচল রয়েছে। এদিকে খাগড়াছড়িতেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সকালে খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। শহরের সব সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, খুলেছে দোকানপাটও। এতে স্বস্তি ফিরেছে জনমনে।